প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। আবাসিক ও খাবার সমস্যা সমাধান সহ বিভিন্ন প্রতিশ্রুতি। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ছাত্রদল একদম প্রার্থী স্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাস থেকে প্রচারণার বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ রিটার্নিং কর্মকর্তার। আচরণবিধি মেনে চলার আহ্বান। নির্বাচনী যেই আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআরের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর লুটে অবাক জনপ্রশাসন সচিব। ক্যামেরা বসছে সাদা পাথর এলাকায়। উদ্বোধনের পরদিনই অন্ধকারে ভাসানি সেতু, বৈদ্যুতিক তার চুরিতে ক্ষোভ। পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ। একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মুন্সিগঞ্জের মেঘনায়। কারণ খতিয়ে দেখছে পুলিশ। কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। একই পরিবারের 4 জন নিহত, আহত 3। মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের 3 আরোহীর। এবং এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। 3 বছর পর স্কোয়াডে সোহান, বাদ পড়লেন শান্ত। স্ট্যান্ড বাই মিরাজ। একই টিম খেলবে নেদারল্যান্ডস সিরিজও। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচারের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে ব্যক্তি সাদিক কায়েমের। পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানদিবারি হামিম, তিনি সুস্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করে তারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী ওমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যেই আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার। ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জুলাই শহীদ নাফিস আর মামা হজরত আলী।
ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ সিয়াম এবং এজিএস পদে জিয়াউদ্দিন আয়ান ও মালিহা নামলাহ লড়বেন। এর আগে বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা শেষে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। হযরত আলীকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে ইমিডিয়েট ইভেন্টটার জন্য যেগুলো বাংলাদেশ গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গুম, খুন, নির্যাতন মানবতা বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগ আমলে গুমের শিকার কেউ কেউ শেখ হাসিনার পতনের পর ফিরে এলেও এখনো হদিস মেলেনি অনেকের। তাদের কি অবস্থা জানে না পরিবার। 15 বছর ধরে চলা গুম খুনের শিকারদের খোঁজে প্লাকার্ড আর ছবি হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব। নিপীড়নের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। বলেন, এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই 15 বছর ধরে গুমের দায় শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মাটিতেই তার বিচার হবে। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির 31 দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান আলীর রিপোর্ট। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় 24 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি।
তবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির ৩১ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে ৩১ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে কথা বলেন তিনি। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে দিয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি ভূমিকা জাতির কাছে ক্লারিফাই করবেন। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। আর দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন। ব্যানার প্লাকার্ড হাতে সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। বিগত দিনের মতো প্রচলিত পদ্ধতিতে আর নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট করার আহ্বান জানান তিনি। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের নির্বাচন দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, বড় ভোটের ব্যবস্থা করেন। সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। অধিকাংশ দল পিআরের পক্ষে, একটা দল বিরোধিতা করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসক ঘৃণা ছড়ায় এমন বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছেন। এ প্রেক্ষাপটে কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে বলে জানানো হয় বিবৃতিতে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে শেখ হাসিনা বক্তব্য ভবিষ্যতে কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর কিভাবে হরিলুট হলো এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। 30 গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্স আওতায় নিয়ে আসবো, ক্যামেরা দিয়ে হোক বা জবই হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, 24 ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে, আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর 300 মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। উদ্বোধনের পরদিনই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল ইলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইটি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের 6টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান। আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি, খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সেতু পেলাম কিন্তু লাইট পেলাম না। এই সেতু থেকে যারা তারটা চুরি করছে তাদের যথাযোগ্য বিচার হওয়া দরকার। লাইট না থাকার কারণে খুব বিভ্রান্তি হচ্ছি আমরা। তো দ্রুত সম্ভব লাইনটা ক্লিয়ার করলে জনগণ একটু সুবিধা পাবে আর। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত 20 আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার সেতু নির্মাণে ব্যয় হয় 925 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নিখোঁজের একদিন পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ মিলল মুন্সিগঞ্জের মেঘনা নদীতে। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হলে পরিচয় শনাক্ত করে তার পরিবার। তবে এখনও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর চর বালাকি এলাকায় ভাসমান লাশ দেখে 999-এ ফোন দেন এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় নৌ পুলিশ। চেহারা দেখে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ বলে পুলিশের সন্দেহ হলে ছবি পাঠানো হয় ঢাকার রমনা থানায়। সেখান থেকে খবর পেয়েই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে পরিচয় শনাক্ত করেন বিভুরঞ্জন সরকারের পরিবার। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও সহকর্মীরা। স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। কোথাও সন্ধান না পেয়ে ওই রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেন তারা। পুলিশ বলছে, মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। সাংবাদিক বিভুরঞ্জন সরকার 5 দশক ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেন। সবশেষ দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন তিনি। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাতের সময় আরও থাকছে। গাজা সিটি ও আশপাশে প্রথমবার দুর্ভিক্ষ ঘোষণা। জাতিসংঘের গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর। হামাস রাজি না হলে ধ্বংসের হুমকি। বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত 3 জন হাসপাতালে ভর্তি। এদিকে মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের 3 আরোহীর। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজির উপর। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। আরেকটা দিয়ে কল করছে, একটা লোক ধরছে, কয় ওমর আলী মিয়া আপনার কি হয়? আমি যার বড় ভাই। কয় ওমর আলী বউর নাম কি? আমি কি নূরজাহান। কয় এরা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি। এদিকে ভোরে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিক বহনকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। মাওনা বড়মি সড়কের আনসার টেপিরবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং 12 শ্রমিক আহত হন। বৃহস্পতিবার রাতে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ, বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন। এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। কীট তত্ত্ববিদদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। বিস্তারিত শাহিন আলমের রিপোর্ট। শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার কখনো মেঘের ঘনঘটা। অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি, আর সেখানেই এডিস মশার লার্ভার উৎপত্তি। তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। তারা বলছেন, জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড ব্যথা, কারো কারো ফুলে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ। মাথা ব্যথা ছিল, পেটের মধ্যে আপনার পীড়া দিত, ক্লান্তি, অবসাদ যেটা বলে ওইটা ছিলাম। আর ব্যথা মানে উঠতেই না বইতেই না। জ্বর হয়েছে তখন আমার হাত পাও কামড়াইতো, চাবাইতো, মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল, শরীরে জ্বালা পোড়া করছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত 8 মাসে প্রায় 27,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এডিসের লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীটতত্ত্ববিদ। মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা বা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে। মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 7টি কলেজের নিজ নিজ ক্যাম্পাসে। মানসম্পন্ন প্রশ্নপত্র হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা।
নানা আন্দোলন সংগ্রামের পর সরকারি 7 কলেজ নিয়ে গঠিত হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির অধ্যায়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। জানা যায় 2 অনুষদে 4,498টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 24,094টি। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করেন 6 জন শিক্ষার্থী। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেন দ্বিতীয় দাবি হয়, সারা বাংলাদেশের ভিতরে যেন একটা প্রভাবিত একটা বিশ্ববিদ্যালয় থাকে, এটাই আশাবাদ থাকবো। ইংলিশ একদম ইজি করছে, কিন্তু বাংলা ব্যাকরণ এত দিচ্ছে, ঠিক আছে, বলার মতো না। নেগেটিভ মার্কের কারণেই দেখা যায় অনেকে আমরা পিছায় পড়বো। রুল আর রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার সুযোগ দিয়েছিল, তখন সময়টা আমরা হচ্ছে 5 মিনিটের চেয়ে কম ছিল, তো এই জন্য আমরা ওই পরীক্ষার টাইমের ভিতরে ব্যাকআপ দেওয়া লাগছিল। মানসম্পন্ন প্রশ্নপত্রে নতুন বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধান দেখছেন শিক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, প্রিভিয়াস কোনো কোশ্চেন রিপিট হয় নাই। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে পরীক্ষা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসক AKM ইলিয়াস। বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় ইতিহাস সৃষ্টি করবে। যেহেতু বিগিনিংটা খুব সুন্দর হলো, এটা চলবে খুব সুন্দরভাবে, আশা করি আমরা ইনশাআল্লাহ। নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা ধারণ করে এটা এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করে দেখাবো যে আমরা যেটা আশা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম, এটা সঠিক ছিল। ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে 100 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ-Air এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুমান 64, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91। সিলেট বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91%। খুলনা বিভাগের বায়ুমান 88, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91। বরিশাল বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুমান 57, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 56, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 55 আর সবচেয়ে খারাপ খুলনায় 88। গাজা সিটি ও এর আশপাশের এলাকায় প্রথমবারের মতো দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। শুক্রবার বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা জানায়, গাজায় 6 লাখের বেশি মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন আরও 4 লাখ ফিলিস্তিনি। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। খাদ্য সহায়তা নিতে গিয়েও গুলিবিদ্ধ হন অনেকে। চলমান যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছে উপত্যকার প্রায় 20 লাখ মানুষ। এ অবস্থায় গাজা সিটি ও আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা। তারা জানায়, গাজায় 6 লাখের বেশি মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। জরুরি অবস্থায় রয়েছে 10,70,000 মানুষ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 54%। একইভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে আরও 4 লাখ ফিলিস্তিনি। সংস্থাটি আরও জানায়, সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার দেইর আল বালাহ এবং দক্ষিণের খান ইউনুসও একই অবস্থায় পৌঁছাতে পারে। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা জানিয়েছে, গাজা উপত্যকায় হামলায় নিহতদের মাত্র 17% যোদ্ধা ও বাকি 83%ই বেসামরিক মানুষ। এরই মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসকে পরাজিত করার পাশাপাশি গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। খেলার খবর। চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাইম শেখ।
4 জনের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে। লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত 16 সদস্যের স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন 16 সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাঈম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন, নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ 2023 এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র 5টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরমেন্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিয়ারের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। এবং পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ। একদিন পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ মিলল মুন্সিগঞ্জে মেঘনায়। কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।